বিশাল বড় সাংবাদিক, বিশাল বড় সঞ্চালক, তাকে দেখেছি বারবার কিভাবে ডিগবাজি খাচ্ছেন। সেই জন্যই আমি কথাটা ডেলিভারেটলি বললাম, দে আর মেম্বার্স অফ প্রেস্টিটিউটস। এই গদ্দারি তিনি করে পার পেয়ে গিয়েছিলেন দুটো লোকের জন্য, দুজন পরামর্শদাতার জন্য। একজনের নাম পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম মুকুল রায়। তো কোনো নীতি ছিল না, পুরো ব্যাপারটা ছিল দুর্নীতির ফেভিকল জোর। আমি তো যেটা বলেছিলাম, 1 মাসের মধ্যে দেখো শুরু হলো, 3 মাসের মধ্যে এটা নতুন ভাবে একটা অন্য কোনো একটা রাজনৈতিক ব্লক হবে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। নমস্কার স্যার, আমরা দেখলাম বিধানসভায় তৃণমূলের সাসপেন্ডেড এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ওনার নেতৃত্বে প্রায় তৃণমূলের 60-এর বেশি 60 জন বিধায়ক তারা গেলেন এবং সেখানে গিয়ে তারা নতুন বিরোধী দলনেতার নাম হিসেবে প্রস্তাব রাখলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? দেখো, রাজনীতিতে এটা তো ঠিক দল ভাঙাভাঙি নয়। অনেকে অনেক রকম মহারাষ্ট্র মডেল, তেলেঙ্গানা মডেল, এই মডেল ওই মডেল, অনেক কিছু মডেলের কথা বলতে পারে। এটা সিম্পলি বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো হিসেবে পরিচিত যে ছেলেটি, সে একটি ক্রিমিনাল, দেশবিরোধী বিভিন্ন কাজে লিপ্ত এবং দুর্নীতির শিরোমণি, এবং শাসকের আইন পশ্চিমবঙ্গে আইনের শাসনের বদলে প্রতিষ্ঠা করেছে, এবং সে এখন সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটি ঘৃণিত জীব। সে কারণে এটা খুব পরিষ্কার, যারা রাজনীতি করে বেঁচে থাকে তারা সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের যে চাহিদা, সেটাকে বুঝে সেই অনুযায়ী রাজনীতি ক্ষেত্রে তারা টিকে থাকে। সে টিকে থাকতে গেলে, আমি তো তোমাদের চ্যানেলেও বলেছিলাম, বিভিন্ন জায়গায় বলেছি, লিখেছি, যে পশ্চিমবঙ্গে ক্ষমতা থেকে যখন মমতা ব্যানার্জি বিতাড়িত হবে, তারপর 90 দিনের মধ্যে তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না। তারপরে আমি এইসব চ্যানেলে যেসব বোদ্ধারা কমেন্ট করতেন, তাতে আমার ঊর্ধ্বতন 14 গোষ্ঠী, নিম্নতন 14 গোষ্ঠী, আমার ডিগ্রি, আমার অনেক কিছু নিয়ে, পেডিগ্রি নিয়ে অনেক রকম সমালোচনা করা হয়েছিল। বেশিরভাগই একটি বিশেষ সম্প্রদায়ের নাম থেকে বোঝা যাচ্ছিল, আর তাছাড়াও অনেক বাঙালি হিন্দু নামধারী ছিলেন, যারা অবশ্য কেউই এক কলম বাংলা বা ইংরেজি বা হিন্দি সঠিকভাবে লিখতে পারে না। তো এবং তারা কেউ আমার সিভির সঙ্গে পরিচিত নয়। তো সেই যাগে সে কথা, যখন এটা দিনের আলোর মতো পরিষ্কার হলো যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এবং পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মননে থেকে তৃণমূল দল সরে গেছে, তখন তৃণমূলের হয়ে যারা রাজনীতির ময়দানে আছে তাদের একটা বিকল্প কিছু খোঁজার দরকার ছিল। এবং সেই তাগিদ থেকেই 80 জনের মধ্যে 59-60 জন মিলে, 1/3-এর অনেক, সরি 2/3-এর অনেক বেশি, তারা যখন আসল তৃণমূল হিসেবে বেরিয়ে এলো, তখন রাজনৈতিক বাধ্যবাধকতা এবং আইনের চোখে তারাই আসল তৃণমূল হয়ে গেল। মমতা ব্যানার্জির, আমি বলেছিলাম, একজন অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত মহিলা, যিনি কখনো জীবনে সত্যি কথা বলেন না, তিনি আইন কানুনও বোঝেন না। কাজেই এই যে অ্যাক্টিং, এবং তাকে যে মানে প্রেস্টিটিউটস পশ্চিমবঙ্গে তারা খোঁটা দিয়ে তুলে ধরে রেখেছিল, সেই খোঁটাটা সরে গেল। আমি তো এমনও বিশাল বড় সাংবাদিক, বিশাল বড় সঞ্চালক, তাকে দেখেছি বারবার কিভাবে ডিগবাজি খাচ্ছেন। সেই জন্যই আমি কথাটা ডেলিভারেটলি বললাম, দে আর মেম্বার্স অফ প্রেস্টিটিউটস। তো এখনো চেষ্টা করে যাচ্ছে তারা, এখন অবশ্য একটু মিনমিন করে বলছে, এবং চেষ্টা করছে যে বিজেপির যারা ক্ষমতাসীন হয়েছেন
তাদেরকে ওদের ফাঁদে ফেলা যায় কিভাবে। কারণ এদের তো একটা নিজস্ব এজেন্ডা থাকেই, যেটা জনসাধারণের বিরোধী, দেশ বিরোধী এজেন্ডা। তো এই জায়গা থেকে মমতা ব্যানার্জির এখন করণীয় দুটো জিনিস আছে। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, যারা মানে তৃণমূলের ওই মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ছায়া থেকে বেরিয়ে এসছে, তারা কিন্তু ভাইপোর নাম উচ্চারণ করছে না। তারা এখনো বলে যাচ্ছে মমতা ব্যানার্জি তাদের নেত্রী। কিন্তু মমতা ব্যানার্জির সংকট হচ্ছে যে মমতা ব্যানার্জি তার দুর্নীতি মেইনলি করে নিজের ভাইপো এবং নিজের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য, এবং তাদের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। এই জিনিসটা কিন্তু মমতা ব্যানার্জিকে তার যে এই ভাইপো এবং নিজের যে দুর্নীতিগ্রস্ত পরিবার, তাদের থেকে ওকে সরাতে পারবে না, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যে মমতা ব্যানার্জি যদি এদেরকে ছেড়ে দিয়ে বেরিয়ে আসে, তাহলে মমতা ব্যানার্জির ইমেজ তোলার একটা সুযোগ থাকে। সেটা নতুন করে করতে গেলে মমতা ব্যানার্জির শিক্ষা দীক্ষা বুদ্ধি পরামর্শদাতা কেউ নেই। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, উনি গদ্দার গদ্দার একটা কথা বলেন, পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় গদ্দারের নাম মমতা বন্দ্যোপাধ্যায় বা মমতা ব্যানার্জি। কেন বলছি? 1984 সালে তাকে রাজনৈতিক পরিচিতি দিয়েছিল কংগ্রেস দল। তারপরে সারা জীবনের রাজনৈতিক ইতিহাস ওনার হচ্ছে গদ্দারি করা। যে 21শে জুলাইয়ের মঞ্চ উনি করে নর্তন কীর্তন করেন, সেই 21শে জুলাইয়ের যে কি বলবো দুঃখজনক ঘটনা, সেই ঘটনাটা যে দলের ব্যানারে হয়েছিল কংগ্রেস দল, তাকে ভেঙে উনি বেরিয়ে এসেছে। তারপরে আরো আছে সেই ঘটনায় যারা সেই সাধারণ মানুষের ওপর গুলি চালনা অত্যাচারের পুরোভাগে ছিল, তাদেরকে উনি কিন্তু রিওয়ার্ড দিয়েছেন, নিজের মানে দলে মন্ত্রী করেছেন, ইম্পর্টেন্ট পোর্টফোলিও দিয়েছেন। পরবর্তীকালে দেখো, যখন নন্দীগ্রাম মুভমেন্ট হয়, যখন সিঙ্গুর মুভমেন্ট হয়, গুলি চালনার অর্ডার যে পুলিশ অফিসাররা দিয়েছিল, হ্যাঁ, তাদেরকে উনি কিন্তু পুলিশ মেডেল থেকে ধরে বিভিন্ন রকম ভাবে পুরস্কৃত করেছেন। একজন আইপিএসকে আমি জানি, যিনি রিটায়ার করার একদিন দুদিন বাদে তৃণমূল দলে যোগদান করেছিলেন। তো এই গদ্দারি তিনি করে পার পেয়ে গিয়েছিলেন দুটো লোকের জন্য, দুজন পরামর্শদাতার জন্য। একজনের নাম পঙ্কজ বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম মুকুল রায়। এই দুজনই কিন্তু ছিলেন ওনার দলের রাজনৈতিক চাণক্য, বিশেষ করে মুকুল রায়। এবং আমি অনেক আগে দেখিয়েছিলাম 2011 সালে উনি ক্ষমতায় আসার সময় যে তৃণমূলের প্রতিশ্রুতিপত্র ইস্তাহার বের করেছিলেন উনি, 24টা সেখানে তোমার প্রতিশ্রুতি ছিল। টোটাল প্রতিশ্রুতিকে দেখলে দেখা যায় 24টা প্রতিশ্রুতি। একটা একটা করে দেখিয়েছিলাম, কোনো প্রতিশ্রুতি উনি পালন করেননি। এবং এটা নিয়েই কিন্তু প্রথম পঙ্কজ ব্যানার্জির সঙ্গে ওনার গোলমাল হলো। পঙ্কজ ব্যানার্জির সঙ্গে উনি গদ্দারি করেছেন। আমি মমতা ব্যানার্জির কাছের একজন রাজনৈতিক সহচরীর মুখ থেকে শুনেছি যে ওনার এই ভাইপো, এই নচ্ছার দেশ বিরোধী দুর্নীতিগ্রস্ত ভাইপো, সে নাকি মুকুল রায়ের গালে চড় মেরেছিল। এই মমতা ব্যানার্জির ফ্যামিলিটা অত্যন্ত নোংরা ফ্যামিলি। এখন এই ফ্যামিলির, বিশেষ করে আজকের রাজনীতিটা কিন্তু চুপি চুপি চুপিসারে হয় না, অ্যাক্টিং করে হয় না। তুমি যদি একজন রাজনৈতিক নেতা হও, নেত্রী হও, তোমার চলাফেরা, তোমার বাড়ি, এমনকি তোমার বেডরুম অবধি স্ক্যানারে চলে আসে, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার যুগে। তো এই রকম অবস্থায় মমতা ব্যানার্জির পক্ষে ফিরে আসা সম্ভব নয়। আর এই ভাইপোদা একটি ঘৃণিত জীব, এবং আরেকটি মানে বালখিল্য অসৎ। সে বংশ পরম্পরায় তো এরা নেতা হয়, আমি আর নাম করে বলছি না, সর্বভারতীয় দলের বংশ পরম্পরায় নেতা। সে চেষ্টা করেছিল ভাইপোদাকে তার দলের শাসিত একটা স্টেটে নিয়ে যেতে,
যাতে ভাইপোদা পশ্চিমবঙ্গের পুলিশের থেকে বেরিয়ে যেতে পারে। ওরা সবকিছুকেই বলে বিজেপি। শেষ আরেকটা কথা বলি, মমতা ব্যানার্জি মাস্ট বি ইমিডিয়েটলি বুকড, এবং একটা ইন্টারন্যাশনাল রিপারকাশন তৈরি করে উনি পশ্চিমবঙ্গে একটা বিভেদের ডাক দিয়েছেন। সেটা হচ্ছে উনি নাকি, মানে উনি দাবি করেছেন ওই ধর্নাতে আমরা দেখলাম, ধর্নাতে, হ্যাঁ, 2 তারিখ যে ধর্না দিলেন উনি। হাদিকে, বাংলাদেশের যে হাদি কি ছিল, ভারতবর্ষের অবধি তার মনোভাব কি ছিল, সাধারণ হিন্দুদের ওপরে সে দেশের কি মতবাদ ছিল, সেই সবের দিকে যাচ্ছি না। হাদিকে নাকি ভারত সরকার, বিশেষ করে ভারতের মাননীয় গৃহমন্ত্রী খুন করিয়েছে। এই কথাটা উনি যখন বললেন, প্রমাণের দায়িত্ব ওনার, ওনার কোনো প্রমাণের দায় থাকে না। আমি তো বলছি, মহিলা সারা জীবন মিথ্যে কথা বলে গেছেন। আমি নিজে যখন বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে ছিলাম তখনও দেখেছিলাম চুরি হচ্ছে ওনার একমাত্র মাকসাদ। কি উদ্দেশ্যে এই ধরনের মন্তব্য ওনার? আসলে উনি চেয়েছিলেন ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে বের করে নিয়ে গিয়ে, সেই জন্যই তো তিনি মানে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখতেন, এবং বাংলাদেশের জামাতি ইত্যাদিদের সঙ্গে ওনার নিশ্চয়ই কোনো একটা অ্যাডজাস্টমেন্ট ছিল, যার ফলে উনি খোয়াব দেখেছিলেন যে নতুন যে মানে ভারতবর্ষ ভেঙে যে টুকরোটা তৈরি হবে একটা ইসলামী রিপাবলিক, তার উনি সম্রাজ্ঞী হবেন। এবং ওনার ধর্ম নিয়ে তো কোনো ব্যাপার নেই, উনি মানে হিজাব পরে তো আমরা দেখেছি রেড রোডে ওই নামাজ পড়তেন। উনি তো নামাজি, কোনো সন্দেহ নেই। আর যদি বলো যে উনি তো কালী পুজো করেন, আমি তো বলেছি যারা বলে তারা হচ্ছে অর্ধশিক্ষিত বা ওনার মতোই শিক্ষাহীন মানুষ। কাজী নজরুল ইসলাম, যিনি একজন ঘোষিত ইসলামী মানুষ, তিনিও কিন্তু কালী পুজো করতেন। কাজী নজরুল ইসলামের পুজো সেটা সবাই জানে। ওনার স্ত্রী প্রমীলা কাজী, ওনার প্রমীলা নাম ছিল না, নাম অন্য ছিল। হ্যাঁ, বিয়ের সময় অ্যাকচুয়ালি কাজী নজরুল ইসলামও কিন্তু মানে ইসলামী, এবং উনি রাজি হননি যে ইসলাম ত্যাগ করে বেরিয়ে আসতে, এবং তার স্ত্রীকে হিন্দু হিসেবে বিয়ে করতে, যেই জন্য প্রমীলা নাম দিয়ে, প্রমীলা কাজী নাম দিয়ে উনি তাকে বিয়ে করেন। এবং পরবর্তীকালে আশালতা দেবী, ওনার যে স্ত্রীর নাম ছিল আশালতা দাশগুপ্ত বোধহয়, তো সেখানে সেই নামটা কিন্তু প্রমীলা হয়ে যায়, প্রমীলা কাজী হয়ে যায়। এগুলো ভিন্ন প্রশ্ন, কিন্তু উনি কালী পুজো করতেন। তাহলে সেটা কি করে হয়? ধর্নার তো বিষয়বস্তু অন্য, কিন্তু সেখানে গিয়ে এই ধরনের মন্তব্য কেন? না, উনি তো আসলে শোনো, ধর্নার বিষয়বস্তুটা বড় কথা না, বিষয়বস্তু হচ্ছে আমার সাম্রাজ্য, আমি ঠিক করেছিলাম ভারতবর্ষ ভেঙে বের করে নেব। হ্যাঁ, আমি ঠিক করেছিলাম ভারতের প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে আনবো, আমি ঠিক করেছিলাম ওই ভারতের মাননীয় গৃহমন্ত্রীকে একেবারে কুকুর বেড়ালের মতো ব্যবহার করব, আমি সম্রাজ্ঞী। হ্যাঁ, এই যে ওনার যে একটা বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল, এবং আশা করা যায় যে বিদেশি কিছু অশুভ শক্তি যারা ভারত বিরোধী কাজে লিপ্ত, তাদের সঙ্গে এবং ভারতের কিছু রাজনীতিবিদ যারা এর সঙ্গে জড়িত ছিলেন, তাদের অনুপ্রেরণা, তাদের এনকারেজমেন্ট এবং তাদের সাহায্যে উনি এইসব খোয়াব দেখতে শুরু করেছিলেন। তবে আমার এখন ধারণা হচ্ছে যত দিন যাবে ভারতবর্ষের অন্যান্য বিরোধী নেতৃত্ব যারা এতদিন অবধি মমতা ব্যানার্জিকে সমর্থন জানিয়ে এসছে এবং ভাইপোকেও তার সমর্থন জানিয়েছে, তারা আস্তে আস্তে দূরে সরে যাবে। ভাইপোটা কত ঘৃণিত জীব দেখো, নিজে রাস্তায় বেরোতে পারছে না, একটা ফলস কেস তৈরি করলো সোনারপুরে, বলল যে বিজেপির সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে তা মানে যে ছেলেটি মারা গেছে সেখানে গিয়ে সে গোলমাল পাকাতে গেল, তার দলের লোকেরাই ওকে পচা ডিম চুললো। আচ্ছা, পচা ডিমে ওকে ভর্তি করতে হবে। শুধু তাই নয়, বেলিভিউ শুনলাম যে ডিমান্ড করেছে যে তাদের যে মানে ভর্তি হওয়ার ড্রেস সেইটা নিয়ে উনি চলে এসছেন, সেই ড্রেসটাও ফেরত দেয়নি। খুব নোংরা ফ্যামিলি এটা।
স্যার, এই আমরা দেখলাম এর কয়েকদিন আগে বিরোধী দলনেতা হিসেবে তৃণমূলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হলো এবং সেই সঙ্গে চিফ হুইপ হিসেবে ফিরহাদ হাকিমের নাম জানানো হয়েছে। ওটা নিয়ম এটা নয়, ভবিষ্যৎ তাহলে কি? ওটা নিয়ম নয়। বললাম যে শাসকের আইনে শাসন করতে গিয়ে এরা সংসদীয় রীতিনীতি সংবিধান কিছুই মানে না। ভাইপোদা চিঠি লিখে দিল, মানে আঞ্চলিক তৃণমূল দলের সর্বভারতীয় সভাপতি না সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, সেই চিঠি লিখে দিল এই লোকগুলোর সই। এইবারে প্রশ্ন হচ্ছে, দেখো, যখন একটা দল মেজরিটি প্রুফ করার জন্য যায়, যখন মানে বিরোধীও খুব শক্তিশালী, তখন গভর্নরের ওপরে নির্ভর করে যে যারা সমর্থন করেছে তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন। এইটা কিন্তু যখন এই 80 জনের সই দেওয়া হলো তুলে, তখন কিন্তু এটা মানে বিধানসভার অধ্যক্ষের দায়িত্বের মধ্যে পড়ে। তিনি ইচ্ছে করলে এই সইগুলো ভেরিফিকেশন করতে পারে। এখন ভেরিফিকেশন করতে গিয়ে তো এগুলো দেখা গেল সই জাল ওই করা হয়। ভাইপো আর তার মা না পিসিকে, হ্যাঁ, এরা মিলে তো এমন প্রচুর বিধবা ভাতা দিয়েছে পুরুষকে। আজকেও দেখলাম একটা পুরুষ একজন বিধবা ভাতা পাচ্ছে। আবার প্রচুর মানুষ প্রতিটি ব্লক মহল্লা থেকে লক্ষ্মীর ভান্ডার পেয়েছে দাড়ি গোফলা মানুষরা। তো এগুলো তো এরা করে, এদের ফিজিক্যাল ভেরিফিকেশন হলেই এগুলো ধরা পড়ে যাবে। কি করা হয়েছিল, যে খুব স্বাভাবিকভাবেই যে বিধায়কদের যে রেকর্ডস গুলো থাকে বিধানসভায় তাদের ওথ নেওয়ার সময়, সেই রেকর্ডস গুলোর যে সই থাকে সেটার সঙ্গে ম্যাচ করিয়েছে যে এটা এর সই কিনা। যেখানে যেখানে ম্যাচ করানো হয় সেগুলোতে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে। এবং যেসব বিধায়করা বলেছেন না আমি সই করিনি, সেই জন্য জাল করেছে বলে কেস করা হয়েছে। এবং সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বা তোমার ওই যে কি বলে আমাদের বিধানসভার অধ্যক্ষ করেননি, সেটা তৃণমূলেরই একজন এমএলএ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি রিটনি কমপ্লেন করেছেন উইথ সন্দীপন সাহা। তারপরে কি করা হলো, ওই জালিয়াতিটাকে মান্যতা দেওয়া হলো তৃণমূলের থেকে, এই দুজনকে বহিষ্কার করে। কি অদ্ভুত, মানে রাজনৈতিক বিচক্ষণতা তো দূরের কথা, এরা মানে কতটা অশিক্ষিত চোর, অশিক্ষিত দুর্নীতিগ্রস্ত অপরাধী যে ওই দুজনকে বের করে দিল। বের করে দিতে কি হলো, মানে পুরো ফ্লাড গেটটা ওপেন হয়ে গেল। এইবারে পিসি ভাইপো মিলে তোরা আলাদা থাক, আলাদা একটা দুজনের দল কর না, পুরো পুরো ব্যানার্জি ফ্যামিলি নিয়ে একটা দল করুক, তার সঙ্গে ব্যানার্জি ফ্যামিলির 2-4টে চাকর বাকর জুটবে। এবং আমার ধারণা যারা 20-21 জন এখনো মমতা ব্যানার্জির সঙ্গে সোকল্ড ভাবে আছে, তারাও কিন্তু আস্তে আস্তে সবই বেরিয়ে আসবে। কারণ রাজনীতিতে টিকে থাকতে গেলে তোমাকে জনসাধারণকে বুঝতে হবে, তোমাকে তোমার যে সমর্থন, সেই সমর্থনটাকে অটুট রাখতে হবে। না হলে তৃণমূল দলের হয়ে কেউ কখনো জামানত রাখতে পারবে না। ওটা যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সব ফলতা কেস হয়ে যাবে, সবাই জাহাঙ্গীর হয়ে যাবে। তো এই অবস্থায় হয়েছে ওদের, এটা হবে, এটা স্বাভাবিক ছিল। তাহলে বিরোধী দল হিসেবে তৃণমূল বিরোধী দল হিসেবে তৃণমূল যারা মানে অফিসিয়ালি যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে গেছে এবং 2/3 ওপরে মেজরিটি সিম্বল তারাই পাবে, তাদেরই তৃণমূল দল হিসেবে নাম হবে, পলিটিক্যাল পার্টি হিসেবে পরিচয় হবে। সেখানে ওই পিসি ভাইপো বা মা ছেলে যাই বলো না কেন, তাদের কোনো অস্তিত্ব নেই। স্যার, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনিক বৈঠক হলো নবান্নে, সেখানে আমরা দেখলাম ফিরহাদ হাকিম থেকে শুরু করে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ প্রত্যেকে উপস্থিত হয়েছে। একটা জিনিস দেখো, নয়না বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে উনি কিন্তু ওই সই করেননি, শি ওয়াজ ওয়ান অফ। আর ফিরহাদ হাকিমের দেখো, ফিরহাদ হাকিম রাজনীতি করে, মজা দেখো। ফিরহাদ হাকিম সম্পর্কে বলা হয় যে উনি একটি বিশেষ গোষ্ঠীর নেতা, নেভারদিলেস উনি সেই গোষ্ঠীর ওপরে ওনার কিছু জনসমর্থন ডেফিনেটলি আছে, তা না হলে এত ভোটে জিততেন না। তো ওনাকেও তো এটা ভাবতে হবে। এই যে 60 জনের কথা বলা হলো, এবং সেখানে যে বিধানসভায় তৃণমূল দল যেটা মানে অ্যাকসেপ্টেড তৃণমূল দল, তার যে নেতা, তাদের একজন তো সন্দীপন শাহ, আরেকজন হচ্ছেন জাভেদ তোমার কি বলে জাভেদ খান।
একজন সিনিয়র তৃণমূল নেতা এবং মুখ্য তো- সচেতক হিসেবে আখরুজ্জামান। আখরুজ্জামান এবং মুর্শিদাবাদের বেশিরভাগ তৃণমূলের যে মানে বিশেষ ধর্মীয় আহ, মানে গ্রুপের মানুষজন, তারা কিন্তু মোস্টলি এই নতুন যারা তৃণমূল, বড় তৃণমূল এই ঋতব্রতর অধীনে সেইখানেই কিন্তু আছে। সুতরাং একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য ছিল, একটা বিশেষ ধর্মীয় গোষ্ঠী, আমার কেনা গোলাম, আমার দুধেল গাই, ওদেরকে আমি দুর্নীতির কিছু মানে ছিটিয়ে ছড়িয়ে দেব, তারপরে ওদেরকে লাথিয়ে যাব, ওদেরকে টাকা দেব, ওদের মধ্যে অশিক্ষা, কুশিক্ষা এবং ক্রিমিনালাইজেশনটাকে আরো বাড়িয়ে যাব, সেই জিনিসটা কিন্তু বেশি দিন খুব একটা মানে গোষ্ঠী এভাবে থাকতে পারে না, সমর্থনও করে না, তারা কিন্তু দেশের থেকে আইসোলেটেড হয়ে যাবে, খুব স্বাভাবিক কথা। তো এখন যেটা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, কোনো যে তোমার একটা ধর্মীয় গোষ্ঠী হিসেবে যে তাদের সমর্থন ইপসো ফ্যাক্টো গ্র্যান্টেড, সেটাও কিন্তু নেই। এমতাবস্থায় যেটা দাঁড়িয়েছে, সেটাতে সেই জায়গাটাকে অনুধাবন করে ফিরহাদ হাকিমকেও রাজনীতি করে খেতে হবে। সুতরাং ফিরহাদ হাকিম ওই যে সেই কি বলে তোমার তথাকথিত মাইনরিটির নামে তিনি তাদের নেতা হয়ে ইয়া কারেঙ্গা ওয়া মারেঙ্গা, হ্যাঁ, এইসব ওই ভাইপোর ইনফ্লুয়েন্সে ওগুলো করতে হতো। এই অ্যাক্টিং তো সবাই করে, এই যে টলিউডের মানে গায়ে মানে না আপনি মোড়ল সব নেতা নেত্রী, অভিনেতা অভিনেত্রী সব আছে না, তো তারা যেমন অ্যাক্টিং করতো এবং সিনেমার ওই সেই মেলোড্রামাটিক অ্যাক্টিং এর মতো তাদের রাজনৈতিক অ্যাক্টিংও এখন ধরা পড়ে যাচ্ছে। এগুলো ঠিক মানে তোমাকে বলছি, এগুলো এখন বসে যাবে। মানে ফাইনালি ধরো যে পার্লামেন্টে এরা যখন আসল তৃণমূল দলটা চলে আসবে এদিকে, তখন দেবে এইসব তথাকথিত কি বলে তোমার অভিনেতা অভিনেত্রী, তারা ওই আসল তৃণমূলের সঙ্গে, কারণ ওদের তো কোনো নীতি ছিল না, পুরো ব্যাপারটা ছিল দুর্নীতির ফেভিকল জোর। এবং যেহেতু দুর্নীতি করতে গেলে ক্ষমতায় থাকতে হবে, এখন ক্ষমতায় নেই, কাজেই সেই দুর্নীতির ফেভিকল জোর নেই। এখন এই যারা কোনোদিন রাজনীতি করেনি, এই রংচং মেখে নাচানাচি করে এসছে, তাদেরকে যদি রাজনৈতিক এরিনায় ফেলে দেওয়া হয়, তারা তো দিশাহীন হয়ে যাবে। সুতরাং যেই দিকে দল আছে তারাও মানে পঙ্গপালের মতো সেই দিকেই ছুটবে। এখন মানে তৃণমূল দলটার এই অবস্থা। আমি তো যেটা বলেছিলাম, 1 মাসের মধ্যে দেখো শুরু হলো, 3 মাসের মধ্যে এটা নতুন ভাবে একটা অন্য কোনো একটা রাজনৈতিক ব্লক হবে। এটা কোনো দল নীতি বিশেষের ব্যাপার।